হাসিখুশি একটি পরিবার এবং তাদের মধ্যে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর সাইকো কিলার। সে তার পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের মতোই এই সমাজে বসবাস করছে, কিন্তু শহরে হওয়া একের পর এক হত্যাকাণ্ডের কারণে তার পরিচয়গুলো সকলের সামনে আসতে থাকে। সে কি পারবে তার পরিবারের সামনে তার পরিচয়গুলো লুকিয়ে রাখতে, যেখানে তার ওয়াইফ এই শহরের সব থেকে বড় পুলিশ অফিসার? সো হ্যালো গুড পিপলস, শুরু করছি কোরিয়ান ড্রামা জগতের ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ ফ্লাওয়ার অফ ইভিল, যার IMDb রেটিং 8.6 আউট অফ 10। ড্রামার শুরুতে আমরা একটি ছেলেকে পানির মধ্যে বাঁধা অবস্থায় দেখতে পাই। ঠিক এই সময় সেখানে একটি মেয়ে চলে আসে এবং সে ওই ছেলেটিকে মুক্ত করার চেষ্টা করে। ছেলেটি এ সময় মনে মনে বলে, আমার কি তাকে সবকিছু সত্যি সত্যি বলে দেওয়া উচিত? এদিকে মেয়েটি মনে মনে ভাবছিল, আমাকে এখন থেকে এই ছেলেটির আরো বেশি করে যত্ন নিতে হবে। সিনটিও শিফট হয় এবং আমরা দেখতে পাই সেই ছেলে এবং মেয়েটি বিয়ে করে নিয়েছে। তাছাড়া তাদের একটি ছোট্ট ফুটফুটে বাচ্চাও রয়েছে। এই ছেলেটির নাম হলো হিসাং এবং বাড়ির পাশেই তার একটি ছোট্ট দোকান রয়েছে। অন্যদিকে এই মেয়েটির নাম হলো জিয়ং এবং সে একজন পুলিশ অফিসার এবং তাদের একমাত্র মেয়ের নাম হলো ইয়নহা। এক কথায় বলতে গেলে তারা তিনজন একটি ছোট্ট সুখী পরিবার। রাতের বেলা তারা সকলেই হিসানের বাবা মার সাথে দেখা করতে যায়। এখানে আমরা জানতে পারি হিসানের বাবা মা কোনো এক কারণে জিয়ংকে পছন্দ করে না, কিন্তু তারপরও জিয়ং তার শ্বশুর শাশুড়িকে প্রচন্ড ভালোবাসত। আজকে হিসানের জন্মদিন ছিল, তাই জিয়ং তাকে তার নাম লেখা একটি ঘড়ি গিফট করে। ঠিক এই সময় জিয়নের কাছে থানা থেকে কল চলে আসে, তাই তাকে জরুরি ভিত্তিতে সেখানে যেতে হয়। হিসানের বাবা এ সময় বলে, আমি তো চিন্তাও করতে পারিনি তোমারও একটি সুখী পরিবার হতে পারে। যে কথাটি শুনে হিসানের মা তাকে জানায়, তোমার একটি ভয়ঙ্কর অতীত রয়েছে। কোনোভাবে জিয়ং যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে তোমার সুখী পরিবার এক নিমিষে ধ্বংস হয়ে যাবে। যার উত্তরে হিসাং তাকে জানায়, জিয়ং নিজের চোখে যা দেখে তাই বিশ্বাস করে এবং আমি তাকে সেই সমস্ত কিছুই দেখাই যা সে দেখতে চায়। এদিকে আমরা জিয়ংকে দেখতে পাই, যাকে একটি ছোট্ট বাচ্চার কেস দেওয়া হয়েছিল। বাচ্চাটির অভিযোগ ছিল তার বাবা তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এর কারণ হলো বাচ্চাটির ওজন অনেকটাই বেশি ছিল, যার ফলে তার বাবা তাকে প্রতিনিয়ত ব্যায়াম করতে বলতো, কিন্তু সে ঠিক মতো ব্যায়াম করতে না পারায় তার বাবা তাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। বাচ্চাটির কথাগুলো শোনার পর জিয়ং তার বাবাকে অ্যারেস্ট করে নেয়। জিয়ং যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন বাচ্চাটির বাবা সম্পূর্ণ অস্বীকৃতি জানায় এবং সে বলে সে তার ছেলেকে অনেক ভালোবাসতো, তাই সেই কাজটি কখনোই করতে পারে না। কথাগুলো শোনার পর জিয়ং এই কেসটি নিয়ে আরো কিছুটা তদন্ত করার সিদ্ধান্ত নেয়। এদিকে মিনজু নামক একজন রিপোর্টারকে এই কেসটি নিয়ে আর্টিকেল লেখার দায়িত্ব দেওয়া হয়েছিল। সে সময় এই কেসটির সাথে 18 বছর আগে হওয়া একটি ঘটনার মিল খুঁজে পায়, যেখানে একজন সাইকো কিলার তার সমস্ত পরিবারকে মেরে নিজেও সুসাইড করে নিয়েছিল এবং সেই কিলার নিজের অবসর সময়ে একটি দোকান চালাতো। দোকানের কথা শোনার পর জিও মিনজুকে হেসানের সাথে দেখা করতে যেতে বলে। এর কারণ হলো হিসান যেহেতু একটি দোকান চালায়, তাই সে হয়তো মিনজুকে কোনো ধরনের তথ্য দিয়ে সাহায্য করতে পারবে। পরের দিনে জিয়ং সিসিটিভি ক্যামেরা চেক করে সেই বাচ্চার কেসের একটি প্রত্যক্ষ সাক্ষী খুঁজে পায়, যার ফলে সে ওই সাক্ষীর সাথে দেখা করতে তার বাড়িতে চলে যায়। সাক্ষী সময় বলে সে তার কুকুর নিয়ে ওই ছেলেটির অ্যাপার্টমেন্টে ঘুরতে গিয়েছিল। তখনই ওই ছেলেটি তার কুকুরটি দেখার পর ভয় পেয়ে সিঁড়ি থেকে পড়ে যায়। সত্য ঘটনাটি জানার পর জিয়ং ওই ছেলেটির কাছে চলে আসে এবং সে তাকে বলে, তুমি তোমার বাবার ব্যাপারে মিথ্যে কেন বলেছ? যার উত্তরে ছেলেটি তাকে জানায় তার বাবার একটি গোপন অ্যাফেয়ার ছিল। তার মা যাতে এই বিষয়ে জানতে না পারে, তাই তার বাবা তার মাকে স্মৃতিশক্তি ভুলে যাওয়ার ওষুধ খাওয়াতো। আর এই সমস্ত কিছু দেখার পর আমি আমার বাবাকে শাস্তি দেওয়ার জন্য এই সমস্ত কিছু করেছি। কথাগুলো শোনার পর জীবন ওই ছেলেটির বাবার শাস্তির ব্যবস্থা করে, কারণ সে তার স্ত্রীকে তার বিনা অনুমতিতে ওষুধ খাওয়াতো। এদিকে মিনজু জিউনের কথা মতো হেইসানের সাথে দেখা করতে আসে, কিন্তু মিনজু হেইসানকে দেখার পর অনেকটাই অবাক হয়ে যায় এবং সে হেইসানকে হিলজু বলে ডাকে এবং সে আরো বলে, তুমি কি 18 বছর আগে আমাদের গ্রাম প্রধানকে হত্যা করেছিলে?
যার উত্তর হেইসান তাকে বলে, আমি গ্রাম প্রধানকে হত্যা করি বা না করি, কিন্তু এই পৃথিবীর সবাই তো আমাকে তার হত্যাকারী হিসেবেই চেনে। এরপর হেইসান মিনজুকে বলে, তোমার পরিবারে কে কে আছে? যার উত্তরে মিনজু তাকে জানায়, আমার পরিবারে আমি ব্যতীত অন্য কেউ নেই। আসলে হেইসান কনফার্ম করতে চাইছিল মিনজু যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে তাকে খোঁজার জন্য এই পৃথিবীতে অন্য কোনো মানুষ আছে কিনা। হেইসান যখন জানতে পারে মিনজুর কোনো পরিবার নেই তখনই সে তার গলা চেপে ধরে এবং সে মিনজুকে অজ্ঞান করে তার শপের বেসমেন্টে নিয়ে যায়, যেখানে গিয়ে সে মিনজুর হাত পা এবং মুখ সম্পূর্ণভাবে বেঁধে রাখে। পরের দিন জিউনের কাছে ইয়োনার স্কুল থেকে কল চলে আসে, যেখানে তাকে জানানো হয় আপনার মেয়ে তার একজন সহপাঠীর সাথে মারামারি করেছে। জিউন স্কুলে গিয়ে জানতে পারে ইয়োনা এবং তার সহপাঠী একটি পুতুল নিয়ে ঝগড়া করেছে। ইয়োনহা তার সহপাঠীর পুতুলটি নিয়ে খেলতে চাওয়ায় তার সহপাঠী তাকে অনেক মারধর করেছে। ইয়োনহার এইখানে কোনো দোষ ছিল না, কিন্তু তার সহপাঠীর মা তাকে দোষী সাব্যস্ত করছিল। যে সমস্ত কিছু দেখে জিউন অনেকটাই রেগে যায়, কারণ তার মেয়েকে বিনা দোষে দোষী বলা হচ্ছে। ঠিক এই সময় সেখানে টিচারের কল পেয়ে হিসানও চলে আসে। সমস্ত ঘটনা শোনার পর হিসান তার মেয়েকে তার সহপাঠীর কাছে ক্ষমা চাইতে বলে। যে বিষয়টি দেখে জিউন হেসানের উপর অনেকটাই রেগে যায়, কারণ একমাত্র হেসানের জন্যই তার মেয়েকে কোনো দোষ না করার সত্ত্বেও ক্ষমা চাইতে হয়েছে। এদিকে ইয়োনহা হেসানের উপর অনেকটাই রেগেছিল। হেসানের সময় দেখে বলে, তোমার সহপাঠী তার পুতুলটি হারিয়ে ফেলেছে, যার কারণে সে বর্তমানে অনেকটাই কষ্টে আছে। তার সহপাঠীর পুতুলটি হারিয়ে গেছে শুনে ইয়োনহা অনেকটাই খুশি হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই হেসান ইয়োনহার সহপাঠীর পুতুলটি নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এ সময় আমরা বুঝতে পারি হেসান শুধুমাত্র জিউনের সামনেই একজন ভালো মানুষের মুখোশ পরে থাকে। বাড়িতে বেরে হিসান মিনজুর কাছে পাওয়া একটি ডায়েরি পড়ছিল, যেখান থেকে সে জানতে পারে মিনজু সুনকিল নামক একজন ব্যক্তির সাথে আজকে দেখা করতে যাবে। তাই সে তখনই মিনজুর নিকট সুনকিলের ব্যাপারে জানতে চায়। মিনজু এবার বলে, আমি হিউনসুন নামে একটি আর্টিকেল লিখেছিলাম, যে আর্টিকেলটি পড়ার পর সুনকিল আমাকে আরো কিছু তথ্য দিতে কল করেছিল। তাই আমরা ঠিক করি আজকে রাতে আমরা একটি রেস্টুরেন্টে বসে এই তথ্যগুলো নিয়ে আলোচনা করব। কথাটি শোনার পর হেইসান মিনজুর ফোন দিয়ে সুনকিলকে কল করে। সে সময় সুনকিলকে জিজ্ঞেস করে, তুমি হিউনসুর ব্যাপারে তথ্য দিতে কেন রাজি হয়েছ? যার উত্তরে সুনকিল তাকে জানায়, কারণ আমি হিউনসুকে অনেক ভয় পাই। হেইসান এবার মিনজুর আওয়াজে বলে, হিউনসুকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ সে অলরেডি মারা গিয়েছে। সুনকিল এবার বলে, 18 বছর আগে আমি এবং হিউনসু একসাথে জঙ্গলে গিয়েছিলাম। এর কারণ হলো হিউনসু তার ওয়ালেটটি কোনোভাবে হারিয়ে ফেলেছিল, আর যেটি খুঁজতে হিউনসু আমাকে নিয়ে জঙ্গলে যায়, কিন্তু আমি সেখানে গিয়ে তার উপর আক্রমণ করে দেই। এর কারণ হলো হিউনসুর ওয়ালেটটি আমি চুরি করেছিলাম, কারণ আমার অনেকগুলো টাকার দরকার ছিল, কিন্তু হিউনসু আমার আক্রমণগুলো থেকে কোনোভাবে বেঁচে যায়। এরপরই আমি জানতে পারি হিউনসু আমাদের গ্রাম পঞ্চায়েতকে মেরে ফেলেছে। আমি তো ভেবেছিলাম সে হয়তো 18 বছর আগেই মারা গিয়েছে, কিন্তু বর্তমানে আবারও হিউনসুর মতো করে কেউ একজন শহরে মার্ডার করে বেড়াচ্ছে, যার ফলে আমি বর্তমানে হিউনসুর সমস্ত আইডেন্টিটি রিভিল করে দিতে চাই। কথাগুলো শোনার পর হেইসান সুনকিলকে মিনজুর আওয়াজে রাতের বেলা একটি রেস্টুরেন্টে আসতে বলে। রাতের বেলা সুনকিল রেস্টুরেন্টের মধ্যে মিনজুর আসার জন্য অপেক্ষা করছিল। সে সময় কাউকে একটি ভয়েসমেল বানাচ্ছিল। ঠিক এই সময় তার সামনে একটি কালো রেনকোট পরা লোক চলে আসে, যাকে থেকে সুনকিল বলে ওঠে, আমার সামনে হিউনসু রয়েছে। কথাটি শেষ হতে না হতেই কালো রেনকোট পরা লোকটি সুনকিলকে মেরে ফেলে। এদিকে রাতের বেলা যখন জিউনের ঘুম ভাঙে তখন সে দেখতে পায় হেইসান রুমের মধ্যে নেই। এ সময় সে ড্রয়িং রুমে এলে দেখতে পায় হেইসান কালো রেনকোট পরে ঘরের বাইরে থেকে ভেতরে আসছে। পরের দিন সুনকিল হত্যা মামলার তদন্তের দায়িত্ব জিউনের ওপর পড়ে। জিউনের সময় সুনকিলের কল হিস্টোরি চেক করে জানতে পারে সে লাস্ট টাইম মিনজুর সাথে কথা বলেছিল। তাই তখনই জিউন মিনজুর সাথে দেখা করতে তার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে মিনজু হেইসানের বিরুদ্ধে যেসব তথ্যগুলো সংরক্ষণ করেছিল সেই সমস্ত কিছু আনতে হেইসানও মিনজুর বাড়িতে চলে যায়।
সে যখন তত্ত্বগুলো খোঁজাখুঁজি করছিল ঠিক এই সময় সেখানে জীবন চলে আসে, যার ফলে হেইসান নিজেকে বাঁচানোর জন্য মিনজুর বাসার ব্যালকানিতে এসে দাঁড়িয়ে পড়ে। জীবন যখন মিনজুকে খুঁজতে খুঁজতে তার ব্যালকানির দিকে আসছিল ঠিক এই সময় হেইসান তাকে কল করে। সে সময় তাকে জানায় মিনজু বর্তমানে আমার সাথে আমাদের বাড়িতে রয়েছে, সে মূলত এখানে তোমার সাথে দেখা করতে এসেছে, তাই তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। কথাটি শোনার পর সে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যায়, যেখানে গিয়ে সে হেইসান এবং মিনজুকে আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখে। জীবন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে হেইসান তাকে জানায় আমাদের মধ্যে ছোট্ট একটা ঝগড়া হয়েছিল, কিন্তু এখানে অবাক করার বিষয় হলো মিনজু হেইসানের ব্যাপারে জীবনকে কিছুই বলে না। এর কারণটি আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই, যেখানে হেইসান মিনজুকে বলে আমি তোমাকে এখন ছেড়ে দেব, কিন্তু ছাড়া পাওয়ার পর তুমি এই সমস্ত ব্যাপারে জীবনকে কিছুই বলতে পারবে না। আর যদি তুমি এই ব্যাপারে কিছু বলো তাহলে আমি তোমার বাড়ি থেকে যে ভিডিওটি পেয়েছি সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেব। ভিডিওটিতে আমরা দেখতে পাই 18 বছর আগে মিনজু হিউনসুদের বাড়িতে গিয়েছিল। আসলে তারা সেই সময় একে অপরের সহপাঠী ছিল এবং একই গ্রামে বাস করত। মিনজু হিউনসুদের বেসমেন্টে গিয়ে এমন কিছু দেখতে পায় যা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। মিনজু এখানে কি দেখতে পায় তা হয়তো আমরা পরে জানতে পারবো। বর্তমানে মিনজু এই কারণটির জন্যই জিউনকে কোনো কিছু বলে না। পরের সিনে জিউন এবং মিনজুকে থানার মধ্যে দেখানো হয়, যেখানে জিউন মিনজুকে সুনগিলের ব্যাপারে জিজ্ঞেস করে এবং তার কাছে জানতে চায় তোমার সাথে সুনগিলের কি সম্পর্ক ছিল, যার উত্তরে মিনজু জানায় সুনগিল আমাকে হিউনসুর ব্যাপারে কিছু তথ্য দিতে চেয়েছিল। কথাগুলো শোনার পর জিউন মোটামুটি নিশ্চিত হয়ে যায় এই খুনটি হিউনসুই করেছে, কারণ এই খুনের প্যাটার্নের সাথে 18 বছর আগে হওয়া খুনের প্যাটার্নের মিল রয়েছে। পরের সিনে মিনজু সুনগিলের মার্ডারের টাইম দেখতে পায়, যা দেখে সে বুঝতে পারে হিউনসু সুনগিলকে হত্যা করেনি, কারণ পোস্টমর্টমে যে টাইমের কথা উল্লেখ আছে সেই টাইমে হিউনসু তার সাথেই ছিল, কারণ সে বেসমেন্টের একটা ঘড়িতে তখন টাইম দেখেছিল। এই বিষয়গুলো জানার পর সে হেইসানকে এই সমস্ত কিছু খুলে বলে। সে সময় তাকে জানায় পুলিশ মনে করছে হিউনসু মানে তুমি সুনগিলকে হত্যা করেছ, কিন্তু সেই সময় তো তুমি আমার সাথেই ছিলে, এর মানে হলো কেউ তোমার মার্ডারের টেকনিক কপি করছে। মার্ডারার হয়তো 18 বছর আগে হওয়া খুনগুলোকে জনগণের সামনে আনতে চাইছে। এদিকে আমরা সুনগিলের হত্যাকারীকে দেখতে পাই, যে তার সমস্ত রুমে একটি মেয়ের ছবি লাগিয়ে রেখেছিল। সে সময় হঠাৎ করেই কাশতে শুরু করে, যার ফলে তাকে তখনই মেডিসিন নিতে হয়। এ সময় আমরা তার কাছে একটি চাবির রিংও লক্ষ্য করি, যার মধ্যে একটি মাছের ছবি আঁকা ছিল। অন্যদিকে থানার মধ্যে জিউন হিউনসুর ব্যাপারে ভাবছিল। সে সময় তার কলিগদের বলে হিউনসু এতদিন ধরে কোথায় লুকিয়ে থাকতে পারে। পুলিশের কাছে হিউনসুর ছোট্টবেলার একটি ছবি ছিল, এই একটি মাত্র ছবি ছাড়া তাদের কাছে হিউনসুর ব্যাপারে কোনো তথ্য নেই, কারণ হিউনসু 18 বছর আগে বাড়ি ছাড়ার পূর্বে তার সমস্ত বাড়িটি জ্বালিয়ে দিয়েছিল। নিউজে সুনগিলের হত্যার ব্যাপারে জানার পর হেইসানের মা তার কাছে আসে এবং তাকে বলে তুমি কি আবারও একটি হত্যা করেছ, যার উত্তরে হেইসান তাকে মানা করে এবং সে জানায় আমি সুনগিলকে হত্যা করিনি। কিন্তু তার মা এই কথাটি বিশ্বাস করে না এবং তাকে জানায় আমরা যদি আগে জানতাম তুমি কখনোই ভালো হবে না, তাহলে কখনোই তোমাকে হিউনসু থেকে হেইসান বানাতাম না। এদিকে আমরা হেইসানের বাবাকে দেখতে পাই, যে তার বাড়ির একটি সিক্রেট রুমে যায়, যেখানে গিয়ে সে একটি কোমায় থাকা ছেলেকে হেইসান বলে ডাকে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যেদিন সুনগিল হিউনসুকে জঙ্গলের মধ্যে মারার চেষ্টা করেছিল, সেই দিন জঙ্গল থেকে বাড়িতে বেরার সময় হিউনসুর একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এই অ্যাক্সিডেন্টটি হয়েছিল তার বর্তমানের মা বাবার গাড়ির সাথে। যেহেতু হিউনসুর বর্তমানের মা বাবার সন্তান মানে হেইসান ছোটবেলা থেকেই কোমায় ছিল, তাই তার মা বাবা হিউনসুকে হেইসানের পরিচয় দেয়। তখন থেকে হিউনসু হেইসানের আইডেন্টিটি নিয়ে বেঁচে থাকা শুরু করে। এখানে আমরা জানতে পারি তারা হেইসানের আসল মা বাবা নয়। পরের দিন হেইসান মিনজু সেজে সুনগিলের ওয়াইফের সাথে দেখা করতে যায়। সে সময় তাকে বলে সুনগিল রাতের বেলা ওই রেস্টুরেন্টে কেন গিয়েছিল। সুনগিলের ওয়াইফ তাকে সময় জানায় সে প্রতি সপ্তাহেই একবার করে ওই রেস্টুরেন্টে খাবার খেতে যেত। হেইসান এবার তাকে বলে এই বিষয়ে আপনি ছাড়া আর কয়জন জানে।
সনগিলের ওয়াইফ তাকে সময় বলে রেস্টুরেন্টে যাওয়ার বিষয়টি আমি ছাড়া অন্য কেউ জানে না, কিন্তু সে প্রতিবারই একই ট্যাক্সিতে সেই রেস্টুরেন্টে যেত। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সনগিল যখন ট্যাক্সি নিয়ে রেস্টুরেন্টে যাচ্ছিল তখন সে ট্যাক্সি ড্রাইভারের কাছে সেই চাবির রিংটি দেখতে পায়। অন্যদিকে জিউন জানতে পারে হিউনসুর গ্রামের একজন মহিলার কাছে তার বর্তমানের ছবি রয়েছে, তাই সে ছবিটি আনার জন্য হিউনসুর গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যে বিষয়ে জানার পর মিনজু হেইসানকে এই ব্যাপারে সতর্ক করে, তাই তারা দুজনও এই সময় হিউনসুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সেই ট্যাক্সি ড্রাইভার থানার মধ্যে একটি লিসেনিং ডিভাইস ফিট করে রেখেছে, যার ফলে ট্যাক্সি ড্রাইভারও এই ব্যাপারে জেনে যায় এবং সেও হিউনসুর গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়ে। মিনজু ওই বৃদ্ধ মহিলার ঘরের মধ্যে প্রবেশ করলে সে তাকে বাধা অবস্থায় দেখতে পায়। ঠিক এই সময় তার উপর একজন মুখোশ পরা ব্যক্তি আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যায়, যাকে পালাতে হেইসান দেখে ফেলে এবং সে তার পিছু করে তাকে ধরে নেয়। এ সময় আমরা দেখতে পাই এই লোকটি হলো সেই ট্যাক্সি ড্রাইভার। এ সময় ট্যাক্সি ড্রাইভার হেইসানকে হিউনসু বলে ডাকে এবং সে হেইসানকে তার সাথে অন্য একটি জায়গায় দেখা করতে বলে। ঠিক এই সময় সেখানে জিউন এসে পড়ে, যার ফলে ট্যাক্সি ড্রাইভার সেখান থেকে পালিয়ে যায়। জিউন এবার হেইসানের পিছু করলে হেইসান একটি ওয়্যার হাউসে লুকিয়ে পড়ে। তাদের দুজনের মধ্যে এ সময় কিছুটা ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে জিউনের উপর ভারী কিছু পড়তে গেলে হেইসান তাকে বাঁচিয়ে নেয়। এরপর হেইসান জিউনকে ওয়্যার হাউসে বেঁধে রেখে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর জিউনের টিম মেম্বাররা এসে তাকে সেখান থেকে মুক্ত করে। এ সময় জিউন সেখানে একটি ঘড়ি খুঁজে পায়, যা দেখার পর সে তো অনেকটাই অবাক হয়, কারণ এই ঘড়ির মধ্যে হেইসানের নাম লেখা ছিল, আর যেটি সে হেইসানকে তার জন্মদিনে উপহার দিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই ওই ট্যাক্সি ড্রাইভার হেইসানের সাথে দেখা করতে একটি হোটেলে আসে। এ সময় একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সনগিল ট্যাক্সিতে করে যাওয়ার সময় তার চাবির রিংটি দেখতে পায়, যা দেখে সে ট্যাক্সি ড্রাইভারকে বলে তোমার কাছে হিউনসুর চাবির রিং কি করে আসলো। আসলে সনগিল একবার 18 বছর আগে এই চাবির রিংটি হিউনসুর কাছে দেখেছিল। যে কথাটি শোনার পর ট্যাক্সি ড্রাইভার অনেকটাই অবাক হয়। ট্যাক্সি ড্রাইভার এ সময় তাকে জানায় আমি এই চাবির রিং অর্ডার করে 2 পিস বানিয়েছিলাম, এর মধ্যে একটি আমি নিজের কাছে রাখি এবং অপরটি আমার ওয়াইফের কাছে দেই, কিন্তু 18 বছর আগে আমার ওয়াইফকে হত্যা করা হয়, যার পর থেকে আমি আমার ওয়াইফের কাছে থাকা চাবির রিংটি কোনোদিনও খুঁজে পাইনি। কিন্তু তোমার কথা অনুযায়ী সেই চাবির রিংটি বর্তমানে হিউনসুর কাছে রয়েছে, এর মানে হলো হিউনসুই হয়তো আমার ওয়াইফের হত্যাকারী। ট্যাক্সি ড্রাইভার এ সময় হিসানকে তার ওয়াইফের পিকচার দেখিয়ে বলে তুমি আমার ওয়াইফের সাথে কি করেছ, যার উত্তরে হিসান তাকে জানায় আমি তো তোমার ওয়াইফকে চিনি না। কথাটি বলে সে ট্যাক্সি ড্রাইভারের হাত থেকে তার ওয়াইফের ছবিটি নিয়ে ছিঁড়ে ফেলে। যে বিষয়টি দেখার পর ট্যাক্সি ড্রাইভার হিসানকে অজ্ঞান করে ফেলে এবং তাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যায়। হিসানকে কিডন্যাপ করার সময় এই সমস্ত কিছু হোটেলের মালকিন দেখতে পায়, যার ফলে সে পুলিশকে কল করে এবং সে তার হোটেলে হওয়া কিডন্যাপিং এর ব্যাপারে সমস্ত কিছু বলে। নিউজটি পাওয়ার পর সেখানে জিউন চলে আসে এবং সে কিডন্যাপিং এর জায়গায় হিসানের মোবাইল খুঁজে পায়। জিউন এবার হোটেলের মালকিনকে হিসানের ছবি দেখায় এবং তাকে বলে এই লোকটি কি কিডন্যাপ হয়েছে, যার উত্তরে হোটেলের মালকিন হ্যাঁ জানায়, যার ফলে জিউন কন্ট্রোল রুমে কল করে ওই ট্যাক্সিকে ট্র্যাক করতে বলে। এদিকে ট্যাক্সি ড্রাইভার হিসানকে একটি বড় সুইমিং পুলের ভেতর হাত পা বেঁধে রেখেছিল। ট্যাক্সি ড্রাইভার এ সময় হিসানকে তার চাবির রিংটি দেখায় এবং তাকে বলে তুমি যদি আমার ওয়াইফকে নাই চিনে থাকো তাহলে তার চাবির রিংটি তোমার কাছে কি করে আসলো। হিসানের এ সময় মনে পড়ে এই চাবির রিংটি কোনো এক মানুষের ফিউরালে তাকে তার বোন দিয়েছিল, যার ফলে ট্যাক্সি ড্রাইভার হিসানকে মারার জন্য সুইমিং পুলটি পানি দিয়ে ভর্তি করা শুরু করে। এদিকে জিওন তার টিম নিয়ে ট্যাক্সি ড্রাইভারের লোকেশনটি ট্র্যাক করে সেখানে পৌঁছে গিয়েছিল। সেখানে যাওয়ার পরপরই জিওনের কলিগের সাথে ট্যাক্সি ড্রাইভারের ফাইট শুরু হয়ে যায়। অন্যদিকে জিওনকে দেখতে পায় হিসানের সম্পূর্ণ বডি সুইমিং পুলের পানিতে তলিয়ে গেছে, যার ফলে সে যতটা তাড়াতাড়ি সম্ভব হিসানকে সেখান থেকে বের করে। এদিকে জিওনের কলিগ ট্যাক্সি ড্রাইভারকে ফাইনালি হারাতে সক্ষম হয়
পরের সিনে হিসানের যখন চোখ খোলে তখন সে নিজেকে হসপিটালে দেখতে পায়। হিসানকে সুস্থ দেখে জিওন অনেকটা ইমোশনাল হয়ে যায় এবং সে তাকে হাগ করে নেয়। পরের সিনে হিসানের সাথে দেখা করতে তার মা বাবা আসে। এখানে আমরা জানতে পারি হিসানের বাবা একজন ডক্টর। হিসানের বাবা এই সময় তাকে বলে আগামীকাল ট্যাক্সি ড্রাইভারকে কোর্টে পেশ করা হবে, তাই আমাদের আজকের মধ্যেই কিছু একটা করতে হবে। এদিকে মিনজু জানতে পারে ট্যাক্সি ড্রাইভারের ওয়াইফকে যখন কিডন্যাপ করা হয়েছিল তখন তার সাথে একজন মহিলাও ছিল। যে কথাটি জানার পর মিনজু ওই মহিলার ইন্টারভিউ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। পরের সিনে জিওনের কাছে সুনকিলের ওয়াইফের কল চলে আসে। সুনকিলের ওয়াইফ এ সময় তাকে বলে আমার কাছে হিউনসুর ব্যাপারে কিছু ইনফরমেশন আছে। কথাটি শোনার পর জিওন তাকে বলে তুমি এই ব্যাপারে অন্য কাউকে কোনো কিছু বলবে না, আমি পার্সোনালি তোমার সাথে এই ব্যাপারে কথা বলতে আসবো। সুনকিলের ওয়াইফের সাথে কথা বলার পর জিওন হিসানের সাথে দেখা করতে যায়। কিন্তু এখানে অবাক করার বিষয় হলো জিওন হিসানের সাথে অনেকটাই অদ্ভুত ব্যবহার করছিল। যে বিষয়টি দেখার পর হিসান তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু জিওন তাকে কোনো কিছু বলে না। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই হিসানের যখন প্রথমবার হসপিটালে জ্ঞান ফিরেছিল তখন সে অনেকটাই ঘোরের মধ্যে ছিল। এ সময় তার সামনে জিওন বসেছিল কিন্তু হিসান ঘোরের মধ্যে তাকায় সে জিওনকে তার বোন মনে করছিল। তাই সে জিওনকে তার বোন মনে করে বলে তুমি কোনো চিন্তা করো না, কারণ আমি এখন থেকে হিউনসুর পরিচয়টি সম্পূর্ণভাবে লুকিয়ে ফেলবো। এখানে আমরা বুঝতে পারি জিওন জানতে পেরেছে হিসানই হলো আসলে হিউনসো। রাতের বেলা জিওন ফরেন্সিক কিট নিয়ে হিসানের দোকানের বেসমেন্টে যায়, যেখানে গিয়ে সে স্প্রে করলে রক্তের দাগ দেখতে পায়। অন্যদিকে হিসান হসপিটালে ট্যাক্সি ড্রাইভারকে মারার জন্য একটি বিষাক্ত ইনজেকশন নিয়ে যায়, কিন্তু সে ট্যাক্সি ড্রাইভারকে সেখানে মেরে ফেলে না, উল্টো সে তাকে সমস্ত সত্যি ঘটনা বলে। সে সময় তাকে জানায় ওই চাবির রিংটি আমাকে আমার বোন দিয়েছিল, কিন্তু আমার বোনকেও ওই চাবির রিংটি অন্য একটি মানুষ দিয়েছিল, কিন্তু ওই মানুষটির ব্যাপারে আমার কাছে কোনো ধরনের তথ্য নেই। ট্যাক্সি ড্রাইভারের সময় বুঝতে পারে তার ওয়াইফের কিডন্যাপের সাথে হিসানের কোনো সম্পর্ক নেই। হিসানের সময় ট্যাক্সি ড্রাইভারকে তার ওয়াইফের আসল কিডন্যাপকারীকে খুঁজতে বলে। এদিকে মিনজু ওই মহিলার সাথে দেখা করতে যায় যে ট্যাক্সি ড্রাইভারের ওয়াইফের কিডন্যাপিং এর সময় সেখানে ছিল, যেখানে ওই মহিলাটি মিনজুকে একটি ভয়েস রেকর্ডিং শোনায় যেটি তাকে ওই কিডন্যাপার দিয়েছিল। যেখানে ওই কিডন্যাপার মহিলাটিকে বলছিল শুধু তুমি আমাকে দেখোনি, বরং আমিও তোমাকে দেখেছি। একজন গ্রাম পঞ্চায়েত আমার কেসটির ব্যাপারে ইন্টারফেয়ার করার চেষ্টা করেছিল, যার ফলে আমি তাকে মেরে ফেলেছি। তুমিও যদি একই কাজটি করো তাহলে তোমার অবস্থাও তার মতো হবে। পরের সিনে জিওন সুনকিলের ওয়াইফের সাথে দেখা করতে গেলে সুনকিলের ওয়াইফ তাকে হিউনসুর ব্যবহার করা কিছু জিনিস দেয়, যেখানে একটি টেপ রেকর্ডার এবং একটি চাবি ছিল, আর এইগুলো সুনকিল তার কাছে কোনোভাবে সংরক্ষণ করে রেখেছিল। যে জিনিসগুলো নিয়ে জিওন তাকে বলে আমি এই সমস্ত কিছু ভালো করে পরীক্ষা করে দেখব।